viewers, Assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Please welcome back to my class at Axis Medical School. আজকে আমি জেনারেল প্যাথোলজির একটি ইম্পর্টেন্ট টপিক ক্রনিক ইনফ্ল্যামেশন নিয়ে আলোচনা করব। তো আমি এর আগের ক্লাসে ইনফ্ল্যামেশনের জেনারেল অ্যাসপেক্ট এবং অ্যাকুট ইনফ্ল্যামেশন এই টপিকটি নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম। তো আশা করি সকলের মনে আছে ইনফ্ল্যামেশন সম্পর্কে আমরা যা যা আলোচনা করেছি। তো আমি প্রথমে বলেছিলাম হোয়াট ইজ ইনফ্ল্যামেশন, অর্থাৎ ইনফ্ল্যামেশন কি? ইনফ্ল্যামেশন হচ্ছে একটা ভাস্কুলারাইজড টিস্যু রেসপন্স টুয়ার্ডস মাইক্রোবস এন্ড ড্যামেজ টিস্যু। অর্থাৎ রবিস প্যাথোলজি অনুসারে আমরা ইনফ্ল্যামেশনকে ডিফাইন করেছিলাম কিভাবে, যে যখন বডিতে কোনো মাইক্রোবস এন্ট্রি করে অথবা কোনো টিস্যু ড্যামেজ হয়, তখন ভাস্কুলারাইজড টিস্যুতে যে রেসপন্সটা হয় সেটাকেই আমরা বলছি ইনফ্ল্যামেশন। আমরা ইনফ্ল্যামেশনের বিভিন্ন ইভেন্টস, কম্পোনেন্টস এবং কেমিক্যাল মেডিয়েটর এই টপিকগুলো সম্পর্কেও আলোচনা করেছি। তো ইনফ্ল্যামেশনে মেইনলি কি হয়, যে যখন কোনো ফরেন বডি এন্ট্রি করে বডিতে, তখন টিস্যুতে গিয়ে যে টিস্যুতে ফরেন বডিটা গিয়ে বসে, সেখানে যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলটা কি হয়, স্মল ক্যালিবারের ব্লাড ভেসেলটা ডাইলেটেড হয়ে লার্জ ক্যালিবারের ব্লাড ভেসেল হয় এবং তার পারমিবিলিটি বেড়ে যায়। তারপরে যেখানে ফরেন বডিটা ঢুকে সেখানে যে রেসিডেন্ট সেলগুলো আছে, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেলস, মাস্ট সেলস, এরা কি করে, এরা ফরেন বডিটাকে তারা সেন্স করতে পারে, তারা বুঝতে পারে যে এখানে কোনো ফরেন বডি এসেছে, কিন্তু তারা তাদেরকে ডাইরেক্টলি কিল করতে পারে না, কারণ তারা অ্যাক্টিভেটেড থাকে না। বরং তারা কি করে, কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে। এই কেমিক্যাল মেডিয়েটর গুলো তখন নিয়ার বাই যে ক্যাপিলারি গুলো আছে তাদের উপরে কাজ করে। কি কাজ করে? ক্যাপিলারি গুলো ডাইলেটেড হয়ে যায়, এখানে ব্লাড ফ্লো বেড়ে যায় এবং ব্লাড ফ্লোটা কিছুটা স্লাগিশ হয়ে যায়। এতে করে কি হয়, যে লিউকোসাইট গুলো যারা মুভিং ছিল তারা এন্ডোথেলিয়াল সেলের গায়ে অ্যাডহেশন হতে পারে। তো প্রথমে তারা অ্যাডহেশন হয়, মার্জিনেশন হয় এবং পরবর্তীতে তারা এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে তারা মাইগ্রেশন হয়ে বের হয়ে আসে টিস্যুতে। কোন টিস্যুতে? যেখানে মাইক্রোবস বা ড্যামেজ টিস্যু আছে। এই যে লিউকোসাইটের জার্নি, এটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। এখন কেন কেমোট্যাক্সিস হচ্ছে, যে এই লিউকোসাইটটা ফরেন বডি যেখানে আছে সেখানে গিয়ে সে তাকে কিলিং, ডিগ্রেডেশন করার চেষ্টা করে এবং আমাদেরকে ড্যামেজ টিস্যু থেকে বডিকে প্রিভেন্ট করছে, যেটাকে আমরা বলছি ফ্যাগোসাইটোসিস। তাহলে এই হচ্ছে মোটামুটি ইনফ্ল্যামেশনের ইভেন্টস। এই ইভেন্টস গুলো হতে গেলে এখানে দুটো কম্পোনেন্টের প্রয়োজন। একটা হচ্ছে ভাস্কুলার কম্পোনেন্ট, আর একটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। ভাস্কুলার কম্পোনেন্ট আমি আগেই বলেছি যে ভাস্কুলার ডাইলেটেশন হবে এবং পারমিবিলিটি বাড়বে, আর সেলুলার কম্পোনেন্ট হচ্ছে লিউকোসাইটের অ্যাডহেশন, মাইগ্রেশন, কেমোট্যাক্সিস এন্ড ফ্যাগোসাইটোসিস। আর এই যে ইভেন্টস গুলো হওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সের প্রয়োজন, যেগুলোকে আমরা বলি কেমিক্যাল মেডিয়েটরস। আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল মেডিয়েটরস এর নাম আমরা পড়েছি এবং তাদের কাজগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমি ক্রনিক ইনফ্ল্যামেশন এটা নিয়ে আলোচনা করব। আমি আগের ক্লাসে বলেছি যে ইনফ্ল্যামেশন দুটো টাইপের, অ্যাকিউট ইনফ্ল্যামেশন এবং ক্রনিক ইনফ্ল্যামেশন। তো অ্যাকিউট ইনফ্ল্যামেশন কি হয়, যে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু টুয়ার্ডস ইনজুরি, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট ইনফ্ল্যামেশন। অর্থাৎ মাইক্রোবস ঢোকার সাথে সাথে বা টিস্যু ড্যামেজ হওয়ার সাথে সাথে বডিতে যে রেসপন্সটা হবে সেটাই হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশন। এটা ডিউরেশন থাকে শর্ট, এটা শুরু হয় উইদিন সেকেন্ডস, লাস্ট করে ফিউ আওয়ার্স, সামটাইমস ইট অকার্স ফর এ ফিউ ডেজ। এখানে এখানে অ্যাকিউট ইনফ্ল্যামেশনে যে সেলগুলো ইনভলভ হয় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রোফিল, যেটা কিনা ব্লাড ভেসেল থেকে লিভ করে সাইট অফ ইনজুরিতে আসে এবং সে আমাদের ইনজুরিয়াস এজেন্টস বা ফরেন বডিটাকে এনগালফ করে। তো পক্ষান্তরে যে ইনফ্ল্যামেশন অনেকদিন ধরে চলতে থাকে, যেমন কয়েকদিন থেকে কয়েক মাস, অনেক সময় বছর পর্যন্তও চলতে পারে, এবং সেখানকার ইনফ্ল্যামেটরি সেলগুলো একটু ডিফারেন্ট টাইপের, সেখানে সাধারণত ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এইসব সেলগুলো পার্টিসিপেট করে ক্রনিক ইনফ্ল্যামেশনে। তো আজ আমি এই ক্রনিক ইনফ্ল্যামেশন সম্পর্কেই ডিটেইলস আলোচনা করব। মূলত ইনফ্ল্যামেশন ব্যাপারটা, ইনফ্ল্যামেটরি ডিজিজ গুলো হচ্ছে আমরা ক্লিনিক্যাল সেটিং এ যে পেশেন্ট গুলো ম্যানেজ করি তার ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, যেমন অ্যাপেন্ডিসাইটিস, কোলিসিস্টাইটিস, প্যানক্রিয়াটাইটিস, কনজাংটিভাইটিস, আর্থ্রাইটিস। এরকম আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টিস্যুর ইনফ্ল্যামেশনের কারণে যে ডিজিজ গুলো হয় সেগুলোই সাধারণত আমরা ক্লিনিক্যাল সেটিং, আউটডোর এবং ইনডোরে আমরা
দেখে থাকি। সেগুলো অনেক সময় সার্জারি প্রয়োজন হয়, অনেক সময় এদেরকে মেডিকেল ট্রিটমেন্টেও ছাড়ানো যায়। তো সে কারণেই আমাদেরকে পেশেন্ট ভালোভাবে ম্যানেজ করার জন্যই এই ইনফ্ল্যামেটরি ডিজিজ গুলো সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে। আমাদের আইডিয়া থাকতে হবে ইনফ্ল্যামেশনের কজ, এর মরফোলজিক্যাল ভ্যারিয়েন্টস, এর প্যাথোজেনেসিস এবং ইটিওলজি, এগুলো সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকতে হবে। তো প্রথমে আসি যে ক্রনিক ইনফ্ল্যামেশন আমরা কখন বলবো। ইট ইজ এ রেসপন্স অফ prolonged duration. It may be weeks or months in which inflammation, tissue injury and attempts at repair coexist in varying combination. অর্থাৎ যে ইনফ্লামেশনটা অনেক দিন ধরে চলতে থাকে, অনেক সপ্তাহ হতে পারে, অনেক মাস হতে পারে, এবং এই ইনফ্লামেশনের সাথে সাথে আরো দুটো জিনিস হবে, একটা হচ্ছে টিস্যু ইনজুরি হবে এবং রিপেয়ার হবে। আমরা যদি একটা সিম্পল উদাহরণ দেই, যে কখনো যখন কোনো দেশে কোনো বিদেশি সৈন্য আসে, তখন প্রথমেই যে যুদ্ধটা হয়, যুদ্ধ হয়ে এক পক্ষ জিতে যায়, এক পক্ষ হেরে যায়, যুদ্ধটা শেষ হয়ে যায়, অনেক কিছু ভাঙচুর হয় এবং সেটা আবার রিপেয়ার হয়ে যায়। এটা হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশনের মতো। কিন্তু যেখানে অনেক দিন ধরে যুদ্ধ হয়, যেমন আমরা যদি উদাহরণ দিতে পারি, আফগানিস্তানে যে যুদ্ধটা হচ্ছে প্রায় 20 বছর ধরে হচ্ছে, প্যালেস্টাইনে প্রায় 100 বছর ধরে যুদ্ধ চলছে। তো এই যে লং ডিউরেশন অফ ফাইট, যেখানে যে ব্যাটেল ফিল্ডটা আছে, সেখানে কি হয়, সেখানে দেখা যায় কি যে সেখানে মূলত যে সৈন্য, যে ইনভেডার থাকে, যে ফরেন বডি বা যে ফরেন এজেন্ট বা ইনভেডার যারা থাকে, তারা অনেক শক্তিশালী থাকে, তাদেরকে খুব সহজেই মেরে ফেলা বা তাদেরকে সহজেই হারিয়ে দেওয়া যায় না। তো সে কারণেই দেখা যায় কি, আবার যারা যারা রেসিডেন্ট থাকে তারাও শক্তিশালী, আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে থাকে, গেরিলা যুদ্ধ হতে থাকে এবং তারাও কন্টিনিউয়াস তাদেরকে আক্রান্ত করতে থাকে। অর্থাৎ কোনো পক্ষই হার মানতে এখানে রাজি নয়। এতে করে যুদ্ধের ডিউরেশনটা অনেকদিন ধরে চলতে থাকে। কিন্তু যখন একটা বোমা ফেটে একটা বিল্ডিং ভেঙে গেল, একটা এলাকা ডিস্ট্রয় হয়ে গেল, তখন সেখানে মানুষগুলো সার্ভাইভ করার জন্য পরবর্তীতে কি করে, এটাকে আবার রিপেয়ার করে। অর্থাৎ যুদ্ধ চলছে, এখানে ডিস্ট্রাকশনও হচ্ছে এবং রিপেয়ারও চলছে। অর্থাৎ এখানে কোনো কিছুই বন্ধ হয়ে যাচ্ছে না এবং কোনো কিছুই থেমে থাকছে না। তো ক্রনিক ইনফ্লামেশনকে কিন্তু আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে এখানে যে ইনভেডার থাকে বা যে ফরেন বডিটা থাকে, সেটা কি ধরনের, যে ডিফিকাল্ট টু ইরাডিকেট ইন নেচার থাকে, তাদেরকে আমরা সহজেই কিল করতে পারি না। ম্যাক্রোফেজ তাদেরকে ফ্যাগোসাইটোসিস করে কিল করতে পারছে না, নিউট্রোফিল তাদেরকে অ্যাটাক করতে পারছে না। সো তারা কি করে, বডিতে থেকে যাচ্ছে এবং আমাদের বডিও তাদেরকে ছেড়ে দিচ্ছে না, তাদেরকে তারা বন্দি করে রাখছে, তাদেরকে তারা আক্রমণ করছে। এবং এ কারণে দেখা যায় টিস্যু ডিস্ট্রাকশনও হচ্ছে, আর যেহেতু বডিকে ভালো থাকতে হবে, সেহেতু এই টিস্যুগুলো আবার রিপেয়ারও হচ্ছে। তো ক্রনিক ইনফ্লামেশনের ডেফিনেশন তাহলে কি হবে, যে এটা হচ্ছে একটা prolonged duration inflammation in which inflammation, tissue injury and attempts at repair coexist in varying combination. অর্থাৎ বিভিন্ন পরিমাণে টিস্যু ইনজুরি হতে পারে এবং তার রিপেয়ারও হচ্ছে। তো এখন আসি যে ক্রনিক ইনফ্লামেশনের কি কি কজ। আমরা যদি তিনটা গুরুত্বপূর্ণ কজ মনে রাখি, সেটা হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন, হাইপার সেন্সিটিভিটি ডিজিজ এবং প্রলং এক্সপোজার টু টক্সিক এজেন্টস। পারসিস্টেন্ট ইনফেকশন বলতে আমরা যেটা বুঝাই, যে আমাদের বডিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইটস, এটা সবসময় আমাদের বডিতে বিভিন্ন রুটে ঢুকছে এবং আমাদের বডি তাদেরকে ইরাডিকেট করার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু ফরেন বডি আছে, যেমন আমরা যদি উদাহরণ দেই, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিবি আমাদের দেশের একটা খুব কমন ডিজিজ। তারপরে ট্রিপোনেমা প্যালিডাম, যেটা কিনা সিফিলিস করে। তাছাড়া কিছু ভাইরাস, যেমন এখন আমরা যে করোনা ভাইরাসের আক্রান্ত হচ্ছি, তারপরে বিভিন্ন রকমের ফাঙ্গাস, প্যারাসাইটস। তো এইসব অর্গানিজম গুলো কি হয়, যে বডিতে ঢোকার সাথে সাথে ইনফ্লামেশন হয়, কিন্তু সেই ইনফ্লামেশন তাদেরকে ইরাডিকেট করতে পারে না। তারা এতই শক্তিশালী যে তারা অনেকদিন যাবত বডিতে বা টিস্যুতে থেকে যাচ্ছে। তো এই ধরনের ইনফেকশন যখন হয়, তখন বডি কি করে, তাদেরকে কনফাইন করার চেষ্টা করে, তাদেরকে জেলখানায় ভরে রাখার চেষ্টা করে এবং সেজন্য অনেকদিন ধরে ইনফ্লামেশন চলতে থাকে। আরেকটা কারণ হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। তো এটা নিয়ে আমি আসলে আলাদা একটা ক্লাস নিব, অটো ইমিউনিটি এবং হাইপার সেন্সিটিভিটি নিয়ে। তো হাইপার সেন্সিটিভিটি কি, যে অনেক সময় ইনফ্লামেশন আমাদের বডির ওন টিস্যুর এগেনস্টে ইনফ্লামেশন হয়ে থাকে। যেমন ধরেন রিমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এসব ডিজিজে কি হয়, যে আমাদের বডির নিজস্ব ওন টিস্যু ডিস্ট্রাকশন হয়, ইনফ্লামেটরি সেলগুলো এদের এগেনস্টেই কাজ করতে থাকে। তো তখন যে ডিজিজ গুলো হয়, হাইপার সেন্সিটিভিটি ডিজিজ এবং অটোইমিউন ডিজিজ, তো এই ক্ষেত্রেও ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্রলং এক্সপোজার টু টক্সিন। অনেক সময় অনেকে আছে বিভিন্ন
এমন ফ্যাক্টরিতে যারা কাজ করে যেখানে সবসময় ডাস্ট পার্টিকেল তারা ইনহেল করে, যেমন অ্যাসবেস্টোসিস, তারপর সিলিকা, এইসব ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা সবসময় প্রলং এক্সপোজার টু টক্সিক এজেন্টস তারা থাকে। তাছাড়া এন্ডোজেনাস কোনো টক্সিক এজেন্টস অনেক সময় আমাদের বডিতে থাকতে পারে। তো যেমন যেমন আমরা যদি বলি যাদের হাইপারলিপিডিমিয়া থাকে, সেক্ষেত্রে লিপিড এবং কোলেস্টেরল এটাও অনেক সময় একটা পটেনশিয়াল ফরেন বডি হিসেবে আমাদের বডিতে থাকে, পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। তো এই সব ডিজিজের ক্ষেত্রেও দেখা গেছে কি যে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। তাহলে তিনটা মেইন কজ আমাদের মনে রাখতে হবে ক্রনিক ইনফ্লামেশনের: পারসিস্টেন্ট ইনফেকশন, hypersensitivity and autoimmunity, and prolonged exposure to toxic agents. এখন আসি মরফোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন। তো আমরা যদি একটু কম্পেয়ার করে বলি যে আমরা অ্যাকুট ইনফ্লামেশনের মরফোলজি কি বলেছিলাম, যে সেখানে অ্যাকুট ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেশন হবে এবং সেটা কি অফকোর্স নিউট্রোফিল। তাছাড়া সেখানে কি হবে, ভাস্কুলার ইভেন্টস এবং সেলুলার ইভেন্টস। ভাস্কুলার ইভেন্টস কি ছিল, ভাস্কুলার ডাইলেটেশন এন্ড ইনক্রিজ পারমিবিলিটি, এন্ড সেলুলার ইভেন্টস কি ছিল, সেলুলার মাইগ্রেশন, কেমোট্যাক্সিস এন্ড ফ্যাগোসাইটোসিস। তো ঠিক একইভাবে ক্রনিক ইনফ্লামেশনও আমরা কিছু ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেশন হতে দেখতে পাবো এবং এখানে টিস্যু ডিস্ট্রাকশন হবে এবং সাথে সাথে হিলিং হবে। তো প্রথমে আসি কি কি সেল এই ক্রনিক ইনফ্লামেশনে মেইন রোল প্লে করে। ফার্স্ট সেল হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, লিম্ফোসাইটস এন্ড প্লাজমা সেল। তো এই কোশ্চেনগুলো অনেক সময় আমরা এমসিকিউতে, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এমসিকিউতে আমরা এই সম্পর্কে অবশ্যই কোশ্চেন পাবো। যেমন অ্যাকুট ইনফ্লামেটরি সেল কোনটা, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি, তো এগুলো কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে কি ক্রনিক ইনফ্লামেটরি সেল হচ্ছে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেলস। এছাড়া আরো কিছু আছে যেমন ইসিনোফিলস, ফাইব্রোব্লাস্ট, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো মরফোলজিতে আরেকটা কি হচ্ছে যে ক্রনিক ইনফ্লামেশন, সেটা হচ্ছে টিস্যু ডিস্ট্রাকশন। টিস্যু ডিস্ট্রাকশন কেন হবে, সেটা হচ্ছে দুই ভাবে হবে। একটা হচ্ছে আমরা বলেছি যে ডিফিকাল্ট টু ইরাডিকেট যে মাইক্রো অর্গানিজম গুলো আমাদের বডিতে ঢুকে, সাধারণত তাদের এগেইনস্টে ক্রনিক ইনফ্লামেশন হয়। তাহলে এই অর্গানিজম গুলো কিন্তু বডিতে শুধু থাকছে না, তারা কন্টিনিউয়াস আমাদের বডিতে টিস্যু ড্যামেজ করছে। তো অনেক আপনার মানে স্লাইড দেখা যাচ্ছে না একদম শুরু থেকে, একটু স্লাইড নিতে তার ভালো। স্লাইড দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, ম্যাম আপনার স্লাইড মানে একদম ক্লাসের শুরু থেকে দেখা যাচ্ছিল না, আপনি যদি একটু স্লাইডটা ওপেন করে নেন তাহলে ভালো হতো। আচ্ছা, স্লাইডটা কিভাবে ওপেন করব? ম্যাম ওই যে শেয়ার স্ক্রিনে ক্লিক করে তারপর হচ্ছে স্লাইডটা ওপেন করুন। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি ম্যাম এখন দেখা যাচ্ছে একদম। ম্যাম হচ্ছে মানে শুরু থেকেই আপনার হচ্ছে স্লাইডটা ওপেন ছিল না। আচ্ছা, আমি কি আরেকবার করব? জি জি ম্যাম ওইটা হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু কেটে দিও। ঠিক আছে ম্যাম। Hello viewers, Assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Please welcome back to my class at Axis Medical School. Axis Medical School কে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক ক্রনিক ইনফ্লামেশন এই বিষয়ে আলোচনা করব। তো আমি এর আগের ক্লাসে ইনফ্লামেশনের জেনারেল অ্যাসপেক্ট এবং ক্রনিক ইনফ্লামেশন এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমি সেই বিষয়ে সেখানে আমরা ইনফ্লামেশনের যে ডেফিনেশন বলেছি এবং অ্যাকুট ইনফ্লামেশনের যে প্যাথোজেনেসিস এবং মরফোলজিক্যাল ফিচার্স গুলো আলোচনা করেছি। আমি প্রথমে একটু সকলের সুবিধার জন্য সেটা সম্পর্কে একটু বলে নিচ্ছি। তো প্রথমেই আমরা জানতে হবে যে হোয়াট ইজ ইনফ্লামেশন। তো অ্যাকর্ডিং টু রবিন্স প্যাথোলজি আমরা বলতে পারি যে ইনফ্লামেশন ইজ এ ভাস্কুলারাইজড টিস্যু রেসপন্স টুয়ার্ডস ইনজুরি এন্ড মাইক্রোবস এন্ড ড্যামেজ টিস্যু। অর্থাৎ বডিতে যখন কোনো ফরেন বডি এন্ট্রি করে অথবা কোনো টিস্যু ড্যামেজ হয়, তখন আমাদের ভাস্কুলারাইজড টিস্যুতে যে রেসপন্সটা আমরা দেখি সেটাকে আমরা বলছি ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের
অনেকগুলো কজ আছে, যেমন আমরা এখানে দুটো কথা তো বলেছি, একটা হচ্ছে মাইক্রোবস বা ফরেন বডি যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইটস, তাছাড়া টিস্যু ড্যামেজ, ফরেন বডি, টক্সিনস, এরা সবকিছুই ইনফ্লামেশনকে ইলিসিট বা স্টার্ট করতে পারে। এই ইনফ্লামেশনের আমরা বলেছি দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশন। অ্যাকুট ইনফ্লামেশন কি? এটা হচ্ছে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স অফ টিস্যু টুয়ার্ডস ইনজুরিয়াস এজেন্টস, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা একটা ফরেন বডি বা ঢোকার সাথে সাথে অথবা একটা টিস্যু ড্যামেজ হওয়ার সাথে সাথে টিস্যুতে যে রেসপন্সটা হয় সেটাই হচ্ছে অ্যাকুট ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের ডিউরেশন থাকে শর্ট, যেমন কয়েক সেকেন্ডস থেকে কয়েক মিনিট অথবা আওয়ার্স বা কয়েকদিন হতে পারে। তো এই অ্যাকুট ইনফ্লামেশনে কি কি হয় আমরা বলেছিলাম যে যখন কোনো মাইক্রোবস বা ফরেন বডি আমাদের টিস্যুতে এন্ট্রি করে তখন টিস্যুতে কিছু রেসিডেন্ট সেল থাকে, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল বা মাস্ট সেল। তো এরা করে কি ফরেন বডিটাকে কিল করতে পারে না, সাথে সাথে তারা করে কি বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে। এই কেমিক্যাল মেডিয়েটর গুলো এরা করে কি যে নিয়ার বাই যে ক্যাপিলারি ব্লাড ভেসেলস গুলো আছে তাদের উপরে কাজ করে। কি কাজ করে? এই ক্যাপিলারি গুলো ডাইলেটেড হয়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে এবং ব্লাড ফ্লোটা কিছুটা স্লাগিশ হবে। তো এতে করে কি হয়, লিউকোসাইট বিশেষ করে নিউট্রোফিল এন্ডোথেলিয়ামের গায়ে অ্যাডহেশন হবে এবং এন্ডোথেলিয়াম ক্রস করে এরা টিস্যুতে আসবে, যেটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। কোন টিস্যুতে আসবে? যেখানে সাইট অফ ইনজুরি অথবা ইনজুরিয়াস এজেন্টস আছে। তো এখানে আসার উদ্দেশ্য কি? এখানে ড্যামেজ টিস্যু বা ফরেন বডি যেটা আছে সেটাকে তারা কিলিং এবং ডিগ্রেডেশন করে, যেটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। সো অ্যাকুট ইনফ্লামেশনের ইভেন্টস গুলো সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই ইভেন্টস গুলো হওয়ার জন্য কিছু কেমিক্যাল সাবস্টেন্সের প্রয়োজন, যাদেরকে আমরা বলি কেমিক্যাল মেডিয়েটর। এগুলো সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব ক্রনিক ইনফ্লামেশন সম্পর্কে। তো প্রথমে এই ডেফিনিশনটা আমরা বলি নেই। The chronic inflammation ki? It is a response of prolonged duration, such as weeks or months, in which inflammation, tissue injury, and attempts at repair coexist in varying combination. অর্থাৎ যে ইনফ্লামেশনটা অনেক দিন ধরে চলতে থাকবে এবং ইনফ্লামেশনের সাথে সাথে টিস্যু ডিস্ট্রাকশন হতে থাকবে, আবার ডিস্ট্রাক্টেড টিস্যুটা রিপেয়ারও হতে থাকবে। তো যখন এরকম কন্ডিশন চলে বডিতে তখন সেটাকে আমরা বলি ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন। আমরা যদি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন যখন কোনো বিদেশি সৈন্য বা ফরেন ইনভেডার কোনো দেশে প্রবেশ করে তখন কি হয়, যে আমরা তাদের সাথে যুদ্ধ করি, যুদ্ধে চলতে থাকে, একটা পক্ষ হারে একটা পক্ষ জিতে যায়। তো যারা হেরে যায় তারা দেশ থেকে বের হয়ে যায়, আবার দেশটা পুনর্গঠন করে আবার আগের মতো হয়ে যায়। তো এটাকে আমরা বলতে পারি যে অ্যাকুট ইনফ্লামেশন। কিন্তু অনেক সময় ফরেন ইনভেডার যারা, তারা যদি অনেক বেশি শক্তিশালী হয়, আবার যে দেশে তারা প্রবেশ করেছে তারাও যদি বিভিন্ন গেরিলা যুদ্ধ বা বিভিন্ন ভাবে তারাও শত্রুকে বারবার আক্রমণ করতে থাকে, তো যুদ্ধের ডিউরেশনটা অনেকদিন চলতে থাকে, অনেকদিন ধরে ব্যাটেল ফিল্ডটাতে ব্যাটেল চলতে থাকে। তো এতে করে কি হয়, অনেক ঘরবাড়ি ভেঙে যায়, অনেক স্থাপনা ধ্বংস হয়। তো আমরা কি করি তখন? সার্ভাইভ করার জন্য তখন এই স্থাপনাগুলোকে আবার রিমডেলিং করা হয়, রিপেয়ার করা হয়, যেন চলতে পারে। অর্থাৎ একই সাথে যুদ্ধও চলছে, আবার ধ্বংসও চলছে, আবার এই ধ্বংসস্তূপগুলোকে আবার রিপেয়ারও চলছে। তো এটাকে আমরা ক্রনিক ইনফ্লামেটরি ব্যাটেল ফিল্ডের সাথে আমরা তুলনা করতে পারি। যে এই ক্রনিক ইনফ্লামেশন হয় কি, যে অফেন্ডিং এজেন্টটাকে ইরাডিকেট করা যাচ্ছে না খুব সহজেই, আবার ইনফ্লামেশনের যে সেলগুলো তারাও অ্যাক্টিভেটেড হয়ে থাকছে অনেকদিন ধরে, এবং তার সাথে আবার ডিস্ট্রাক্টেড টিস্যুগুলোকে আমরা রিপেয়ারও করছি। তো এই হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের মেইন মরফোলজি। তো প্রথমে আসি যে ক্রনিক ইনফ্লামেশন কেন হয়, কোন কোন কারণে ক্রনিক ইনফ্লামেশন হবে। তাহলে আমরা তিনটা কজের কথা মনে রাখবো। একটা হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন। এখানে আমরা ইনফেকশন বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট এদের সবার কথাই বলবো। তার মধ্যে একটা এক্সাম্পল দিতে হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা আমাদের বডিতে যখন ঢুকে এদেরকে সহজেই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কিল করা যায় না, এরা অনেকদিন ধরে বডিতে থেকে যায়। তাছাড়া ট্রিপোনিমা প্যালিডাম যে অর্গানিজমটা সিফিলিসের পজিটিভ এজেন্টস, কিছু ভাইরাস যেমন আমরা এখন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি, ফাঙ্গাস, প্যারাসাইটস। তো এই যে ফরেন বডি গুলো, এই ইনফেকশাস এজেন্টস গুলো আমাদের বডিতে অনেকদিন ধরে থেকে যেতে পারে, অর্থাৎ এরা এতই শক্তিশালী। তো এই ধরনের ইনফেকশাস এজেন্টের এগেনস্টে বডি অনেকদিন যাবত ইনফ্লামেটরি ইভেন্টস গুলো চালাতে থাকে, সেটাই আমরা বলছি ক্রনিক ইনফ্লামেশন। তাছাড়া হাইপার সেন্সিটিভিটি ডিজিজ, যেমন অনেক সময় অনেকের আছে যে যেমন পোলেন অ্যালার্জি, হ্যাঁ, বিভিন্ন রকম ফরেন বডি তার বডিতে ঢুকলেই তার হাইপার সেন্সিটিভিটি হয়, অর্থাৎ তার বডি যে নর্মাল ওন টিস্যু
তার এগেনস্টেই অ্যান্টিবডি ডেভেলপ করে অথবা ইনফ্লামেটরি ইভেন্টস গুলো স্টার্ট হয়, সেটাকে আমরা বলছি হাইপার সেন্সিটিভিটি ডিজিজ। এর মধ্যে আছে রিমাটয়েড আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, ব্রঙ্কিয়াল এসমা, এই ধরনের ডিজিজ গুলো। তো এইসব ডিজিজ গুলোতেও দেখা যাচ্ছে যে ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। এছাড়াও কেউ যদি অনেকদিন ধরে টক্সিক এজেন্টসে এক্সপোজড হতে থাকে, যেমন যারা অ্যাসবেস্টস ফ্যাক্টরি, সিলিকা ফ্যাক্টরিতে কাজ করে, হ্যাঁ, এইসব তারা কি করে কন্টিনিউয়াস এইসব টক্সিক এজেন্টস গুলো তারা ইনহেল করতে থাকে বা ইনজেস্ট করতে থাকে। তো তখন বডিতে তারা সহজেই এদেরকে ইরাডিকেট করা যায় না এই ফরেন বডি গুলোকে, তখন দেখা যায় ক্রনিক ইনফ্লামেশন হতে থাকে। এছাড়াও যারা হাইপারলিপিডেমিয়ার পেশেন্ট, তাদের দেখা যায় বডিতে অনেকদিন যাবত লিপিড জমা হওয়ার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করে। তো এইসব ক্ষেত্রেও দেখা যায় ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে। তাহলে তিনটা কজ আমাদের মনে রাখতে হবে: পারসিস্টেন্ট ইনফেকশন, হাইপার সেন্সিটিভিটি ডিজিজ এবং প্রলং এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্টস। এখন আসি মরফোলজিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন, এটা আমাদের জানতে হবে। সেটাকে আমরা যদি অ্যাকুট ইনফ্লামেশনের সাথে কম্পেয়ার করি, অ্যাকুট ইনফ্লামেশনের মরফোলজি ছিল কি, যে ইনফিলট্রেশন অফ অ্যাকুট ইনফ্লামেটরি সেল যেমন নিউট্রোফিল এবং ইরিমা এবং এক্সুডেশন, অর্থাৎ সেখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হতে হবে এবং সেলুলার অ্যাকুট ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হবে। ঠিক একইভাবে ক্রনিক ইনফ্লামেশনেও ক্রনিক ইনফ্লামেটরি সেল গুলো জমা হবে, অ্যাকুমুলেশন হবে, এবং তার সাথে কি হবে, এখানে ইডিমা হবে না, এখানে বরঞ্চ টিস্যু ডিস্ট্রাকশন এবং রিপেয়ার হবে। তো এখানে কোন কোন সেল ক্রনিক ইনফ্লামেশনে ইনভলভ হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে এমসিকিউ বেসড কোশ্চেনের অ্যান্সারের জন্য। এখানে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এখানে ভুল করা যাবে না। যে আমরা যদি একটা প্রশ্ন আসে যে অ্যাকুট ইনফ্লামেটরি সেলস লিম্ফোসাইটস, তাহলে উত্তরটা হবে ফলস। আবার যদি কোশ্চেন আসে ক্রনিক ইনফ্লামেটরি সেলস নিউট্রোফিল, তাহলে কোশ্চেনটা হবে ফলস। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মনোনিউক্লিয়ার সেলের ভিতরে ম্যাক্রোফেজ, লিম্ফোসাইটস, প্লাজমা সেলস, এরা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি ইভেন্টসে পার্টিসিপেট করে। এছাড়া ক্রনিক ইনফ্লামেশনে আরো দুটো মরফোলজি হচ্ছে কি, টিস্যু ডিস্ট্রাকশন হবে। টিস্যু ডিস্ট্রাকশন কেন হবে? এই যে আমি বলেছি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ট্রিপোনেমা প্যালিডাম বা সার্টেন ভাইরাস যেমন করোনা ভাইরাস, তো এরা করে কি, যেহেতু পারসিস্টেন্ট থাকে বডিতে এই অফেন্ডিং এজেন্ট গুলো, তো এরা করে কি কন্টিনিউয়াস তারা টিস্যুকে ডিস্ট্রাকশন করতে থাকে। অথবা এদের এগেইনস্টে যখন ইনফ্লামেটরি সেলগুলো অ্যাক্টিভেট থাকে, যেমন ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, প্লাজমা সেল, এরাও বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করে, তো এরাও করে কি টিস্যু ডিস্ট্রাকশন করে। তো যে কোনো ভাবেই আমাদের বডিতে টিস্যু ডিস্ট্রাকশন হবে। এখন এই ডিস্ট্রাক্টেড টিস্যুর কারণে আমরা কিন্তু আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে হ্যাম্পার হবে, ডিস্টার্ব হবে। সো এই ডিস্ট্রাক্টেড টিস্যুগুলোকে হিলিং হতে হবে। তাহলে হিলিং হলে আমরা কিভাবে হিলিং হয়, যে কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হবে, যে টিস্যুটা ড্যামেজ হয়ে গেছে সেখানে কানেকটিভ টিস্যু রিপ্লেসমেন্ট হবে, এবং সেখানে যে স্মল ব্লাড ভেসেলস গুলো আছে সেখানে প্রলিফারেশন হবে এবং ফাইব্রোসিস হবে। তো আমরা এই হিলিং সম্পর্কে আমাদেরকে ডিটেলস আমরা পরের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। এখন আসি আমরা ক্রনিক ইনফ্লামেটরি সেলগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এগুলো আমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এবং আমাদেরকে ভাইভাতেও ধরা হয়। তো 1 নাম্বার সেল যেটা ক্রনিক ইনফ্লামেশনে ইনভলভ হয় সেটা হচ্ছে মনোসাইটস বা ম্যাক্রোফেজ, যেগুলোকে আমরা বলি মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম। তো এছাড়া ব্লাডে যেরকম মনোসাইট থাকে তেমনি টিস্যুতেও কিছু ম্যাক্রোফেজ থাকে। বিভিন্ন টিস্যুতে আমরা এক একটা নামে চিনবো, যেমন লিভারে কুফার সেলস তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, স্প্লিনে সাইনাস হিস্টিওসাইটস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইক্রোগ্লিয়া এবং লাংসে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। তো এই সেলগুলো আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য সেলস ইনভলভড ইন মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম। সো আমাদেরকে এই সিস্টেমের এই সেলগুলো সম্পর্কে জানতে হবে। তারা হচ্ছে কি কি, ব্লাড মনোসাইট, লিভারে কুফার সেল, সাইনাস হিস্টিওসাইটস ইন স্প্লিন, মাইক্রোগ্লিয়া ইন সিএনএস এন্ড অ্যালভিউলার ম্যাক্রোফেজ ইন লাংস। তো এই যে ম্যাক্রোফেজ বা মনোসাইট, এদের অরিজিন সম্পর্কে আমরা একটু বলবো। সেটা হচ্ছে যে বোন ম্যারো থেকে হিমোপয়েটিক স্টেম সেল যেটা আসে, সেখান থেকে ব্লাডের সেলগুলো আসে, যেমন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। তো সেখানে ডাব্লিউবিসির একটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে ব্লাডের মনোসাইটস। তো এই মনোসাইটের হাফ লাইফ হচ্ছে ব্লাডে মাত্র 1 থেকে 2 দিন। তো সে কি করে, এই হাফ লাইফ শেষে সে করে কি, এই ব্লাড থেকে রিলিভ হয়ে বা ব্লাড থেকে এন্ডোথেলিয়াল সেল ক্রস করে সে টিস্যুতে গিয়ে জমা হয়ে থাকে। সেখানে তার লাইফ স্প্যান বেড়ে যায় কয়েক বছর পর্যন্ত। তো সেটাকে আমরা বলছি, সেখানে গেলে আমরা তাকে মনোসাইট বলবো না, টিস্যুতে যাওয়ার পরে আমরা তাকে ম্যাক্রোফেজ হিসেবে চিনবো। তো এবং এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলো কি করে,
ইনফ্লামেটরি ইভেন্টসে পার্টিসিপেট করে, যেমন মেইনলি তারা ফ্যাগোসাইটোসিস করে। তাছাড়া তারা স্কিনে কিছু রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে, ইন্টেস্টাইনাল ট্র্যাক্টেও কিছু রেসিডেন্ট ম্যাক্রোফেজ থাকে। এই ম্যাক্রোফেজ গুলো তাহলে সোর্স অফ অরিজিন হচ্ছে কি বোন ম্যারো। আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ যারা ইনফ্লামেশনে হেল্প করে তারা বোন ম্যারো ডিরাইভড। তাছাড়া বিভিন্ন টিস্যুতে যে রেসিডেন্ট ম্যাক্রোফেজ গুলো থাকে, যেমন আমি কুফার সেলের কথা বলেছি, অ্যালভিউলার ম্যাক্রোফেজের কথা বলেছি, মাইক্রোগ্লিয়ার কথা বলেছি, এদের প্রোজেনাইটর সেল হচ্ছে এমব্রায়োনিক লিভারে এবং ইয়ক স্যাকে, সেখান থেকে তারা টিস্যুতে চলে আসে। তাহলে আমাদেরকে এই প্রোজেনাইটর সেলগুলো কোথায় থাকে? লিভার এবং ইয়ক স্যাকে। এখানে কিছু একটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের আমরা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে ম্যাক্রোফেজ সাধারণত একা একা অ্যাক্টিভেট হয় না, সাধারণত বিভিন্ন সাইটোকাইন, বিশেষ করে গামা ইন্টারফেরন, এটা যখন রিলিজ হবে টি লিম্ফোসাইট থেকে, তখনই এই মনোসাইট বা রেসিডেন্ট ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেটেড হবে। পরবর্তীতে এটা নিয়ে আরো বলছি। তো এখন আসি এই যে ম্যাক্রোফেজ গুলো কিভাবে অ্যাক্টিভেট হয়। সেটা হচ্ছে যে প্রথমে মনোসাইটটা সার্কুলেশন থেকে মনোসাইটটা কি করবে? টিস্যুতে চলে আসে। তাছাড়া লিভার এবং ইয়ক স্যাক থেকে টিস্যু প্রোজেনাইটার সেল থেকেও কিছু ম্যাক্রোফেজ টিস্যুতে আসে। তো এখন আসি, এই যে আমরা বলেছি যে ম্যাক্রোফেজ গুলো সাধারণত ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে। যদি তারা সবসময় অ্যাক্টিভেটেড থাকতো তাহলে তারা আমাদের বডির সমস্ত টিস্যু ডিস্ট্রাকশন করে ফেলতো, আমাদের সার্ভাইভ করাটাই ডিফিকাল্ট হতো। তো সে কারণে তারা সাধারণত ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। কখন তারা অ্যাক্টিভেট হবে? তার মধ্যে সেটা হচ্ছে যে কজেস অফ ইনফ্লামেশন আমরা যেগুলো বলেছি সেগুলাই হচ্ছে ওদের অ্যাক্টিভেশনের কারণ, যেমন ফরেন বডি, টিস্যু ড্যামেজ, এগুলো। তো এখানে আমরা এই ম্যাক্রোফেজকে দুটো টাইপে ভাগ করতে পারি, একটা হচ্ছে M1 টাইপ, একটা হচ্ছে M2 টাইপ। M1 কখন? আমরা যে এর অ্যাক্টিভেশন যে পাথওয়ে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যেটা কিনা M1 টাইপ, এবং অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ M2 টাইপ। এখন আসি M1 টাইপের ম্যাক্রোফেজ গুলো তারা কখন অ্যাক্টিভেট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কারণ। একটা হচ্ছে মাইক্রোবস বা ফরেন বডি, যারা সাধারণত লাইপোপলিস্যাকারাইড সিক্রেট করে। এই ধরনের ফরেন বডি গুলো যখন বডিতে এন্ট্রি করে তখন M1 ম্যাক্রোফেজ গুলো অ্যাক্টিভেট হবে। এছাড়া টি লিম্ফোসাইট যখন গামা ইন্টারফেরন রিলিজ করে কোনো কারণে, তখন এই গামা ইন্টারফেরনও এই M1 ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে। তো আমাদের এই ফিগারটা মনে রাখতে হবে যে মাইক্রোবস যারা লাইপোপলিস্যাকারাইড সিক্রেট করে এবং গামা ইন্টারফেরন যদি আসে টি লিম্ফোসাইট থেকে, তাহলেই এই M1 ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হবে। এই M1 ম্যাক্রোফেজের কাজ কি? তারা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস রিলিজ করে, নাইট্রাস অক্সাইড তৈরি করে এবং লাইসোজোমাল এনজাইমকে অ্যাক্টিভেট করে তারা ইনফ্লামেশনের যে ফ্যাগোসাইটোসিস আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেই ফ্যাগোসাইটোসিসে তারা হেল্প করে। অর্থাৎ ফরেন বডি কিল করতে M1 ম্যাক্রোফেজের যথেষ্ট রোল আছে। এছাড়াও M1 ম্যাক্রোফেজ বিভিন্ন রকম সাইটোকাইন, কেমোকাইন, যেমন ইন্টারলিউকিন 1, 12, 23, এগুলো রিলিজ করে ইনফ্লামেশনে হেল্প করে। অর্থাৎ M1 ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ইনফ্লামেশনের বিভিন্ন ইভেন্টসে পার্টিসিপেট করা, যেমন ফরেন বডি কিলিং, ফ্যাগোসাইটোসিস, এটসেট্রা। তো এখন আসি, তো এই M2 ম্যাক্রোফেজ বা অল্টারনেটিভলি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ তারা কখন অ্যাক্টিভেট হবে? যদি কোনো কারণে বডিতে ইন্টারলিউকিন 13 রিলিজ হয় টি লিম্ফোসাইট থেকে এবং ইন্টারলিউকিন 4 রিলিজ হয়, তখন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা M2 ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেট হবে। তো M2 ম্যাক্রোফেজের কাজ কি? তারা ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা এবং বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে তারা টিস্যু রিপেয়ার এবং ফাইব্রোসিস করে, অর্থাৎ তারা ক্রনিক ইনফ্লামেশনের হেল্প করে। এছাড়া এরা ইন্টারলিউকিন 10, TGF বিটা এগুলো সিক্রেট করে ইনফ্লামেশনকে স্টপ করে। তাহলে মেইন ফাংশনটা কি? যে M1 ম্যাক্রোফেজ ইনফ্লামেশনকে হেল্প করে আর M2 ম্যাক্রোফেজ ইনফ্লামেশনকে সাবসাইড করে বা ইনফ্লামেশনকে প্রিভেন্ট করছে, তার সাথে তারা ক্রনিক ইনফ্লামেশনে হেল্প করে, টিস্যু রিপেয়ার এবং ফাইব্রোসিস করে। তো আমাদেরকে এই কথাগুলো সামারি করে এই ফিগার হতে লিম্ফোসাইট, মাস্ট সেল, প্লাজমা সেল, ইউসিনোফিল, এটসেট্রা। তো লিম্ফোসাইটের কাজ কি ইনফ্লামেশনে? লিম্ফোসাইটের কাজ হচ্ছে যে অ্যান্টিবডি হেল্প করা, অ্যান্টিবডি মেডিয়েটেড রেসপন্সে তারা সাধারণত অ্যাক্টিভেট হয় এবং তারা কাজ করে। মাস্ট সেলগুলো কি করে? তারা কানেকটিভ টিস্যুতে থাকে এবং তারা ইনফ্লামেশনে হেল্প করে এবং তারা আইজি মেডিয়েটেড যে ইনফ্লামেশনটা হয় সেখানে হেল্প করে।
প্লাজমা সেলের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে এবং ইওসিনোফিলের কাজ হচ্ছে মেইনলি প্যারাসাইটিক ইনফেস্টেশন হলে তাদেরকে কিল করে। এখানে আমরা একটা লিম্ফোসাইটের ছবি দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে জানতে হবে কি যে ইনফ্ল্যামেটরি ক্রনিক ইনফ্ল্যামেশনের একটা ইম্পর্টেন্ট সেল হচ্ছে লিম্ফোসাইটস এবং লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি যে হিউমারাল এবং সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্সে তারা অ্যাক্টিভেটেড হয়, তারা বিভিন্ন রকমের সাইটোকাইন তৈরি করে এবং তাদের বিভিন্ন সাবটাইপ আছে। আমরা ইমিউনোলজি ক্লাস একটা আমি আলাদা ক্লাস নেব, সেখানে আমি এই বিভিন্ন টি সেল বি সেল সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করব। এখানে আমরা এতটুকু জেনে রাখি যে দুটো মেইন সাবটাইপ অফ লিম্ফোসাইট হচ্ছে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে কি বি লিম্ফোসাইট গুলো প্লাজমা সেলে কনভার্টেড হয় এবং তারা অ্যান্টিবডি তৈরি করে। আর টি লিম্ফোসাইট যেগুলো তারা আবার ইফেক্টর সেল এবং রেগুলেটরি সেল দুই ভাগে ভাগ করেছি আমরা। ইফেক্টর সেল গুলো করে কি হাইপার সেন্সিটিভিটি করে এবং সেলকে কিল করে, আর রেগুলেটরি সেল গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, হেল্পার টি সেল এবং সাপ্রেসর টি সেল। তো টি লিম্ফোসাইট মূলত আমরা এখানে ক্রনিক ইনফ্লামেশনের কথাই বলি যে ক্রনিক ইনফ্লামেশনে টি লিম্ফোসাইট কি করে। তো টি লিম্ফোসাইট কি করে, যেখানে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে, অনেকদিন যাবত ইনফ্লামেশন হচ্ছে, সেখানে টি লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভেটেড হচ্ছে এবং তারা এক ধরনের ইনফ্লামেটরি ফোকাই তৈরি করে, যেটাকে আমরা বলবো গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করছি। তো এই টি লিম্ফোসাইটের একটা সাবসেট হচ্ছে CD4 প্লাস CD4 পজিটিভ টি লিম্ফোসাইটস। এরা ইনফ্লামেশনে বেশি সেন্ট্রাল রোল প্লে করে। এরা করে কি বিভিন্ন রকমের সাইটোকাইন রিলিজ করে এবং ইনফ্লামেশনে হেল্প করে। তাছাড়া টি হেল্পার 1, টি হেল্পার 2 এবং টি হেল্পার 17 এই সাবটাইপ গুলো বিভিন্ন রকমের ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করে ইনফ্লামেশনে হেল্প করছে। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কি টি হেল্পার 1, এরা করে কি গামা ইন্টারফেরন রিলিজ করে। এই গামা ইন্টারফেরনের মেইন রোল হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করা, যেটা আমি একটু আগেই বলে এসেছি। আর টি হেল্পার 2 যে যারা, তারা করে কি ইন্টারলিউকিন 4, 5 এবং 13 এগুলোকে সিক্রেট করে এবং তারা করে কি ইসিনোফিলকে রিক্রুট করে। এই সাইটোকাইন গুলোর কাজ হচ্ছে ইসিনোফিল গুলো কেমোট্যাক্সিস করে সাইটোপ্যাকশনে নিয়ে আসা। আর টি হেল্পার 17 যে সেলটা, ওরা ইন্টারলিউকিন 17 রিলিজ করে এবং এরা করে কি নিউট্রোফিল মনোসাইটকে রিক্রুটমেন্ট করে। তো এখন আসি যে লিম্ফোসাইট ম্যাক্রোফেজের একটা ইন্টারঅ্যাকশন আছে। তো এই ফিগারটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে পারি, এই যে এখানে একটা ম্যাক্রোফেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই ম্যাক্রোফেজের একটা কাজ হচ্ছে কি যে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করা। আমরা ম্যাক্রোফেজের কাজ কিন্তু বলেছি ইনফ্লামেশনে ফ্যাগোসাইটোসিস করে, টিস্যু ডিস্ট্রাকশনে হেল্প করে, তাছাড়া কখনো কখনো তারা ইনফ্লামেশনকে প্রিভেন্টও করে। তো এদের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি ম্যাক্রোফেজ এরা অ্যান্টিজেন প্রেজেন্ট করে। আমাদের বডিতে একটা কোশ্চেন আসে এমসিকিউতে যে হোয়াট আর দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস ইন আওয়ার বডি। তো উত্তরটা হবে কি যে ম্যাক্রোফেজ, বি লিম্ফোসাইটস, ডেনড্রাইটিক সেল এরা হচ্ছে টি লিম্ফোসাইটকে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। অর্থাৎ বডিতে যখন কোনো অ্যান্টিজেন আসে এরা ডাইরেক্টলি কিল করতে পারে না অ্যান্টিজেনকে, তখন তারা টি সেলের কাছে অ্যান্টিজেনটা প্রেজেন্ট করে দেয়। তো তখন এই টি লিম্ফোসাইটটা অ্যাক্টিভেটেড হয়ে বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 17, TNF এগুলো রিলিজ করে। তো এখানে যে সাইটোকাইন গুলো অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট থেকে আসে, এর মধ্যে ইন্টারলিউকিন 17, TNF এরা করে কি ইনফ্লামেশনের বিভিন্ন ইভেন্টস যেমন লিউকোসাইট রিক্রুটমেন্ট, ইনফ্লামেশনের অন্যান্য ইভেন্টসে তারা হেল্প করে। তাছাড়া অ্যাক্টিভেটেড টি লিম্ফোসাইট থেকে গামা ইন্টারফেরন রিলিজ হয়। এই গামা ইন্টারফেরন করে কি যে রেসিডেন্ট যে ইনঅ্যাক্টিভ ম্যাক্রোফেজ থাকে তাকে অ্যাক্টিভেট করে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ করে গামা ইন্টারফেরন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজকে তখন লিউকোসাইট রিক্রুটমেন্ট বা ইনফ্লামেশনের অন্যান্য ইভেন্টসে কাজ করতে সাহায্য করে। তো এই জন্যই দেখা যাচ্ছে যে ক্রনিক ইনফ্লামেশনে লিম্ফোসাইট এবং ম্যাক্রোফেজের ভূমিকাই মেইন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট সেল অফ ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে প্লাজমা সেল। তো প্লাজমা সেলের সোর্স আমি একটু আগেই বলেছি যে বি লিম্ফোসাইট গুলো সাধারণত অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল হয় এবং এই প্লাজমা সেলের মেইন কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আমরা জানি আমাদের বডিতে বিভিন্ন রকমের অ্যান্টিবডি যেমন IgA, IgE, তারপরে এগুলা অ্যান্টিবডি গুলোকে
সিক্রেট করে। এই প্লাজমা সেলের কাজ হচ্ছে মেইনলি অ্যান্টিবডি তৈরি করা এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে অ্যান্টিজেনকে কিল করা। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট। তো আমরা বলেছি যে ক্রনিক ইনফ্ল্যামেশনে টিস্যু ডিস্ট্রাকশন হবে এবং এই ডিস্ট্রাক্টেড টিস্যুগুলো ফাইব্রোসিসের মাধ্যমে রিপেয়ার হবে। তো এই যে ফাইব্রোসিস হচ্ছে, টিস্যু রিপেয়ার হচ্ছে, এই রিপেয়ারের সময় ফাইব্রোব্লাস্টের অনেক রোল আছে। ফাইব্রোব্লাস্ট রিপেয়ারে হেল্প করে, তাছাড়া এরা বিভিন্ন রকমের সাইটোকাইন কেমোকাইন রিলিজ করে ইনফ্ল্যামেশনেও হেল্প করে। এখানে আমরা একটা ফাইব্রোব্লাস্টের ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফিচার দেখতে পাচ্ছি। তো তারা সাধারণত বিভিন্ন কেমিক্যাল মিডিয়েটর রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 6, 8, সাইক্লোক্সিজিনেজ, হাইলুরোনিক অ্যাসিড, এরা তারা ফাইব্রোব্লাস্ট রিলিজ করে এবং ইনফ্ল্যামেশনে হেল্প করে। তো এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ক্রনিক ইনফ্ল্যামেটরি সেল হচ্ছে ইওসিনোফিলস। তো ইওসিনোফিলস এর মেইন রোলটা হচ্ছে কি, যে আইজি মিডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন এবং প্যারাসাইটিক ইনফেকশন। এখানে আমরা আরেকটা এমসিকিউ কোশ্চেন পেতে পারি যে ইওসিনোফিলের রোল কি ইনফ্ল্যামেশনে, হোয়াট আর দ্য রোলস অফ ইওসিনোফিলস ইন ক্রনিক ইনফ্ল্যামেশন। এখানে এটাই মনে রাখতে হবে যে তারা আইজি মিডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন এবং প্যারাসাইটিক ইনফেকশন, এই ধরনের কন্ডিশন গুলোতে তারা ইওসিনোফিল অ্যাক্টিভেটেড হয়। তারা বিভিন্ন রকমের কেমোকাইন রিলিজ করে এবং তাদের একটা প্রোটিন থাকে, তাদের মধ্যে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে মেজর বেসিক প্রোটিন। এর মাধ্যমে সেই প্যারাসাইটকে কিল করতে পারে। তো আরেকটি সেল যেটা কিনা ক্রনিক ইনফ্ল্যামেশনে হেল্প করে সেটা হচ্ছে মাস্ট সেল। তো মাস্ট সেলটা সাধারণত থাকে কোথায়? এটা বিভিন্ন রকমের কানেকটিভ টিস্যুতে সে থাকে এবং তারা অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্ল্যামেশন দুটোতেই তারা পার্টিসিপেট করে। তো মাস্ট সেলের কাজ হচ্ছে কি, যে এর ভিতরে কিছু গ্র্যানিউলস থাকে, সেখানে কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকে যেমন হিস্টামিন, সেরোটোনিন থাকে। তো যখন আইজি অ্যান্টিবডির সাথে এটা বাইন্ড হয় তখন এই মাস্ট সেলটা ডিগ্রানুলেশন হয় এবং হিস্টামিন, সেরোটোনিন এইসব কেমিক্যাল মেডিয়েটরস গুলো রিলিজ হয়ে বডিতে অ্যানাফাইলেকটিক শক করতে পারে। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ টপিক অফ ক্রনিক ইনফ্ল্যামেশন, সেটা হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্ল্যামেশন, এটা নিয়ে আলোচনা করব। তো গ্রানুলোমাটাস ইনফ্ল্যামেশন, এটা প্রথমে মনে রাখতে হবে কি, এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেশন, স্পেশাল টাইপ অফ ক্রনিক ইনফ্ল্যামেশন। এটার ক্যারেক্টার কি, যে কালেকশন অফ অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ often with T lymphocyte and sometimes associated with central necrosis। অর্থাৎ এই ইনফ্ল্যামেশন একটা কনফাইন্ড স্পেসে হবে। এখানে কি কি থাকবে? অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ থাকবে, টি লিম্ফোসাইট থাকবে এবং কখনো কখনো এর মাঝখানে নেক্রোসিস বা নেক্রোস টিস্যু থাকতে পারে। তো গ্রানুলোমা কেন হবে? প্রথমেই তো বলেছি এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেশন, আর ক্রনিক ইনফ্ল্যামেশনের মেইন কারণ হচ্ছে পারসিস্টেন্ট ক্রনিক ইনফেকশন। তো যখন এমন কোনো ইনফেকশাস এজেন্ট আমাদের বডিতে ঢুকে যাকে আমরা সহজে ইরাডিকেট করতে পারছি না, সহজে কিল করতে পারছি না, তখন আমাদের ইনফ্ল্যামেটরি সিস্টেম এদেরকে কনফাইন করে ফেলে, এদেরকে একটা স্পেসে জেলখানার মতো ভরে ফেলে। তো একটা সেলুলার অ্যাটেম্পট, একটা গ্রানুলোমা ফর্মেশন ইজ এ cellular attempt to contain an offending agent that is difficult to eradicate। এখানে টি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হবে এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন হবে। আর এখানে অ্যাক্টিভেটেড যে ম্যাক্রোফেজ গুলো, তাদের প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম আমরা দেখতে পাবো বা তৈরি হবে, সেজন্য এই সেলটাকে বলা হয় এপিথেলিয়েড সেল। তোমাদেরকে অনেক সময় ভাইবা বোর্ডে বলা হয় যে হোয়াট ইজ এপিথেলিয়েড সেলস। এপিথেলিয়েড সেল মানে কি, যেটা এপিথেলিয়াল লাইক সেল বা এপিথেলিয়াল সেলের মতো। এপিথেলিয়াল সেলগুলো কিরকম, যাদের সেন্টারে একটা নিউক্লিয়াস থাকে এবং অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকে। তো সেই ম্যাক্রোফেজ গুলো যখন অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম তারা অ্যাকোয়ার করে, তখন এই সেলগুলোকে এপিথেলিয়াম সেলের মতো দেখা যায়, সেজন্য এদেরকে বলা হয় এপিথেলিয়েড সেলস। অনেক সময় এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ গুলো অনেকগুলো ম্যাক্রোফেজ ফিউজ হয়ে একটা জায়ান্ট সেল তৈরি করে, যাদেরকে আমরা বলি টিবির ক্ষেত্রে ল্যাংনাস জায়ান্ট সেলস। আমরা ছবি দেখাচ্ছি। তো এই যে গ্রানুলোমা বা ফোকাস অফ গ্রানুলোমাটাস ইনফ্ল্যামেশন, এটাকে আমরা অনেকগুলো টাইপে ভাগ করতে পারি। যদি আমরা প্যাথোজেনেসিস অনুসারে বুঝতে পারি যে ফরেন বডি গ্রানুলোমা, যখন ফরেন বডি ঢোকার কারণে গ্রানুলোমা তৈরি হয় তখন আমরা বলি ফরেন বডি গ্রানুলোমা। আর যখন কোনো ইনফেকশাস এজেন্টস ঢুকে গ্রানুলোমা তৈরি হয় তখন আমরা বলি ইমিউন গ্রানুলোমা। এছাড়া অ্যাকর্ডিং টু মরফোলজি আমরা এদেরকে বিভিন্ন টাইপে ভাগ করতে পারি। যেমন যখন ডিফিউজ গ্রানুলোমাটাস রিঅ্যাকশন হয়, একটা এক্সাম্পল হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। তাছাড়া টিউবারকুলাস গ্রানুলোমাটাস রিঅ্যাকশন, এটাও বিভিন্ন ধরনের হয়, যেমন নন কেজিয়েটিং এন্ড সাপোরেটিভ। আমি এগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আসি যে ফরেন বডি গ্রানুলোমা কখন হবে। তো আমরা যদি কখনো আমাদের বডিতে কোনো ফরেন বডি ঢুকে, যেমন যারা ক্রনিক ড্রাগ অ্যাবিউজার, তারা ট্যাল্ক তাদের বডিতে থাকে,
তারপরে কোনো অপারেশন হলে সুচার ম্যাটেরিয়াল আমাদের বডিতে দেওয়া হয় বা উন্ড গ্যাপ ফিল আপ করার জন্য। তাছাড়া কখনো কোনো ফাইবার যদি আমাদের বডিতে থেকে যায়, তো তখন এই ফরেন বডিটাকে প্রথমে ম্যাক্রোফেজ এনগ্রাফ করে এবং এর চারদিকে কতগুলো ইনফ্লামেটরি সেল অ্যাকুমুলেশন হয়। তো সেটাকে আমরা বলছি ফরেন বডি গ্রানুলোমা। সাধারণত টি সেল এখানে হেল্প করে এই গ্রানুলোমা তৈরি করতে। এছাড়া ইমিউন গ্রানুলোমা কখন হবে? যেমন ভ্যারাইটি অফ এজেন্টস দ্যাট আর ক্যাপেবল অফ ইনডিউসিং এ পারসিস্টেন্ট টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স। আমরা যদি এক্সাম্পল দেই, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা যখন বডিতে ঢুকে তখন অনেকদিন ধরে টি সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স চলতে থাকে। তো তখন যে গ্রানুলোমাটা তৈরি হয় সেটাকে আমরা বলি ইমিউন গ্রানুলোমা। তো এই গ্রানুলোমা আমরা কিভাবে আন্ডার মাইক্রোস্কোপ চিনতে পারবো? এখানে aggregates of activated macrophage। তাহলে ম্যাক্রোফেজ আমরা কিভাবে চিনবো? পিঙ্ক গ্রানুলার সাইটোপ্লাজম উইথ ইনডিস্টিংক্ট সেল বাউন্ডারি। তো আমরা কি অর্থাৎ সেল বাউন্ডারিটা থাকবে ইনডিস্টিংক্ট এবং তার সাইটোপ্লাজম থাকবে কি পিঙ্ক এবং গ্রানুলার। এই সেলগুলোকে আমরা বলতে পারি এপিথেলিয়েড সেল বা এপিথেলিয়াম লাইক সেল। এই এর বাইরে কি থাকবে? সারাউন্ডেড বাই কলার অফ লিম্ফোসাইটস। অনেক সময় অনেকদিন গ্রানুলোমা থাকলে সেখানে ফাইব্রোব্লাস্ট এবং কানেকটিভ টিস্যু থাকবে। তাছাড়া আমরা মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেলও আমরা দেখতে পাবো। তো এর সেন্ট্রালে কেজিয়াস নেক্রোসিস থাকতে পারে। নেক্রোসিসটা কেন হয়? যে টিস্যুতে যদি ফ্রি রেডিক্যাল ইনডিউসড ইনজুরি হয় বা তখন সেন্ট্রাল টিস্যুটা নেক্রোসিস হয়, সেটাকে আমরা বলছি কেজিয়াস নেক্রোটিক এরিয়া। এই কেজিয়াস নেক্রোসিসটা মাইক্রোস্কোপে কেমন দেখতে হবে? অ্যামরফাস, অর্থাৎ যার কোনো মরফোলজি নাই, স্ট্রাকচারলেস থাকবে, ইসোনোফিলিক থাকবে, গ্র্যানুলার থাকবে এবং কমপ্লিট লস অফ সেলুলার ডিটেলস। আমরা এখানে একটা ফিগার দেখি। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, এখানে আমরা সেন্টারে দেখতে পাচ্ছি কেজিয়াস নেক্রোসিস। তো অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ মেইন বাই কেজিয়াস নেক্রোসিস। আমরা কিন্তু সেল ইনজুরি ক্লাসে কেজিয়াস নেক্রোসিস সম্পর্কে জেনেছি যে কেজিয়াস কেন বলি, এটা গ্রসলি বা খালি চোখে চিজ লাইক অ্যাপিয়ারেন্স হয় এবং সেজন্য এটাকে বলা হচ্ছে কেজিয়াস নেক্রোসিস। আন্ডার মাইক্রোস্কোপ আমরা কেমন দেখবো? ইসোনোফিলিক, অ্যামরফাস, স্ট্রাকচারলেস গ্রানুলার ডেব্রিস হিসেবে আমরা এই কেজিয়াস নেক্রোটিক ফোকাইটাকে আমরা দেখতে পাবো। এই নেক্রোসিসের চারদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা এপিথেলিয়েড সেলস। এখানে আমরা কতগুলো এপিথেলিয়েড সেলস ফিউশন হয়ে জায়ান্ট সেল তৈরি করেছে। তো এখানে আমরা যদি টিউবারকুলোসিস ইনফেকশন হয়, সেখানে আমরা দেখতে পাবো ল্যাংহেস জায়ান্ট সেলস এবং এর বাইরে কি আছে? কলার অফ লিম্ফোসাইটস এন্ড আদার ইনফ্লামেটরি সেলস। তাহলে আমরা খুব সহজেই একটা গ্রানুলোমাটাস ইনফ্লামেশনকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল কেজিয়াস নেক্রোসিস, চারদিকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা এপিথেলিয়েড সেলস এবং কিছু জায়ান্ট সেলস এবং তার চারদিকে লিম্ফোসাইটসের কালেকশন। এখানে আমরা আরেকটা জায়ান্ট সেলের ছবি দেখতে পাচ্ছি, যে এখানে আমরা অনেকগুলো এপিথেলিয়েড সেলস ফিউশন হয়ে তার নিউক্লিয়াস গুলো ফিউশন হয়ে এই জায়ান্ট সেলটা তৈরি করেছে। এটাকে আমরা বলছি ল্যাংহেস টাইপ অফ জায়ান্ট সেলস। তো এখানে আমরা একটা কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে আমাদের বডিতে কারা কারা গ্রানুলোমাটাস ইনফ্লামেশন করে। এটা পরীক্ষায় অনেক সময়ই আসে, রিটেনেও আসে এবং ভাইভাতেও জিজ্ঞাসা করা হয় যে হোয়াট আর দ্য কজেস অফ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। তো আমরা অনেক সময় আমাদের দেশে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন অনেক কমন, আমরা এটাই বলে থাকি। তো অন্যান্য গুলো আমাদের মনে রাখতে একটু অসুবিধা হয়, তো আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে যে লেপ্রোসি, সিফিলিস, ক্যাটিস ক্রাস ডিজিজ, সার্কোইডোসিস, ক্রনস ডিজিজ, যদি এগুলোর কোয়াইট আনকমন ডিজিজ, কিন্তু এরাও আমার বিভিন্ন রকমের গ্রানুলোমাটাস ইনফ্লামেশন করতে পারে। তার মধ্যে টিপিক্যাল কেজিয়েটিং নেক্রোসিস দেখি আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে, আর অন্যান্য ইনফেকশন গুলোতে লেপ্রোসিস, সিফিলিস, ক্যাটিস ক্রাস ডিজিজ, সার্কোইডোসিস, এগুলোতে আমরা সাধারণত নন কেজিয়েটিং গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আমরা দেখতে পাই। তো আমি ক্রনিক ইনফ্লামেশনের আলোচনা প্রায় শেষের দিকে এসেছি। তো আজকে তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ম্যাডাম ভাইবা সম্পর্কে আলোচনা করতে এবং তোমাদের যে অসপিতে কেস প্রেজেন্টেশন হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছো। তো আজকে আমি ইনফ্লামেশন রিলেটেড দুটো কেস আলোচনা করছি। একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স এবং আরেকটা হচ্ছে গলব্লাডার। তো অ্যাপেন্ডিক্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের ক্লাসে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আলোচনা করেছি। তোমাদের যে অসপিতে অনেক সময় মিউজিয়াম আইটেম থেকে তোমাদেরকে অ্যাপেন্ডিক্সের কোনো স্পেসিমেন তোমাদেরকে দেওয়া হতে পারে। অ্যাপেন্ডিক্স, গলব্লাডার, ইউটেরাস, এগুলো স্পেসিমেন দেওয়া হতে পারে। তো এখানে আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের একটা স্পেসিমেন দেখতে পাচ্ছি। তো অ্যাকিউট ইনফ্লামেশনের স্পেসিমেন বলতে গেলে তোমরা এখানে কি করে আমরা বুঝবো যে এটা অ্যাকিউটলি ইনফ্লামড, খালি চোখে গ্রসলি?
এখানে আমরা নর্মাল অ্যাপেন্ডিক্স দেখতে পাচ্ছি যে এটা অনেকটা সরু স্লেন্ডার। পক্ষান্তরে অ্যাকিউট ইনফ্লামেশন হলে তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে ইডিমা হবে, এক্সুডেশন হবে এবং এরিয়াটা সোলেন হবে। আমরা কি কি কার্ডিনাল সাইন বলেছি? ডলর, ক্যালোর, রুবার, ফাংশালেশিয়া, তাই না? তাহলে এখানে যেহেতু অ্যাপেন্ডিক্সটাতে প্রথমে ইডিমা বা এক্সুডেশন হয়েছে, সেজন্য অ্যাপেন্ডিক্সটা অনেক বেশি সাইজে বড় দেখা যাচ্ছে। তাছাড়া এখানে অনেক বেশি ভাস্কুলারাইজেশন হবে, সেজন্য আমরা কনজেস্টেড দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে এক্সুডেশন দেখতে পাচ্ছি এবং কনজেস্টেড, অর্থাৎ আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের যে মরফোলজিক্যাল ফিচার এক্সুডেশন এবং কনজেশন এগুলো আমরা দেখতে পাচ্ছি। আন্ডার মাইক্রোস্কোপ আমরা সেলুলার ফিচারগুলো দেখতে পাবো। তো এখানে আমরা অ্যাপেন্ডিক্সের একটা নর্মাল হিস্টোলজি দেখতে পাচ্ছি, যেখানে মিওকোজা আছে। তারপরে এখানে আমরা যে ইয়েগুলো লিম্ফোসাইটের অ্যাগ্রিগেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে মাসেল লেয়ার এবং সেরোসাল লেয়ারটাও আমরা বুঝতে পারছি। আশা করি তোমরা হিস্টোলজি বুঝতে পারছো। এটা নর্মাল অ্যাপেন্ডিক্সের হিস্টোলজি। তো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হলে কেমন হবে। আমরা বলেছি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের দুটো হলমার্কস, একটা হচ্ছে ইডিমা বা এক্সুডেশন এবং ইনফিলট্রেশন অফ অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সেলস। তো এখানে আমরা ইডিমা বুঝতে পারছি কিভাবে, এই যে মাসেল লেয়ার গুলো সেপারেট হয়ে গিয়েছে, আমরা ইডিমা বা এক্সুডেশন বুঝতে পারছি এবং প্রচুর ইনফ্ল্যামেটরি সেল, বিশেষ করে নিউট্রোফিল, প্লেন্টি নিউট্রোফিলস অ্যাকুমুলেশন হয়েছে। অর্থাৎ আমরা খুব সহজেই একটা ইনফ্ল্যামড অ্যাপেন্ডিক্সের ওয়াল আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা অনেক সময় তোমাদেরকে মাইক্রোস্কোপিক ছবি তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় এঁকে দেখাতে হয়। তো এর প্রসঙ্গে আমরা বলে রাখি, তুমি যখন প্র্যাকটিক্যাল খাতায় এই হেমাটক্সিলিন এবং ইউসিন স্টেইন কোনো সেকশন আঁকবে কোনো অর্গানের, তখন তোমরা অবশ্যই এখানে দেখো দুটো কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা হচ্ছে ব্লু কালার। অর্থাৎ আমরা হেমাটক্সিলিনের ব্লু কালার এবং আমরা ইউসিনের যে অরেঞ্জ পিঙ্ক কালারটা, আমরা এই দুটো কালারেরই আমরা ফিগার রাখবো, আমরা অন্য কোনো কালার এখানে ব্যবহার করব না। এখানে আমি আরেকটা স্পেসিমেন, একটা গল ব্লাডার, খুব সহজে বোঝা যাচ্ছে তার ভিতরে অনেক স্টোন আছে। তো এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেশনের রিলিভেন্ট একটা স্পেসিমেন। তোমাদেরকে অনেক সময় স্পেসিমেনটা দেওয়া হতে পারে পরীক্ষায়, যে এই স্পেসিমেনটা কি, এর মধ্যে কি আছে, তোমরা লিখবে যে গল ব্লাডার উইথ স্টোনস। তো এখানে আমরা যে এই স্টোনের কারণে গল ব্লাডারের ওয়ালে একটা ক্রনিক ইরিটেশন হয়। আমরা বলেছিলাম যে অনেকদিন যাবত যদি ক্রনিক ইনফ্লামেশনের যে কারণ, একটা হচ্ছে পারসিস্টেন্ট ইনফেকশন, একটা হচ্ছে অটোইমিউনিটি এবং একটা হচ্ছে ক্রনিক টক্সিক এজেন্টস। তো ক্রনিক ইরিটেশন যে যখন হয় এই যে স্টোনের মাধ্যমে, তখন এই গল ব্লাডার ওয়ালে ক্রনিক ইনফ্লামেশন হবে। তো এখানে আমরা গল ব্লাডার ওয়ালে ক্রনিক ইনফ্লামেশন হলে এই যে ক্রনিক ইনফ্লামেটরি সেল, আমরা বলেছিলাম ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এবং প্লাজমা সেল। এখানে আমরা খুব স্পষ্টভাবেই লিম্ফোসাইট এবং প্লাজমা সেল এর ওয়ালে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা মাইক্রোস্কোপে আমরা ক্রনিক ইনফ্লামেশন খুব সহজেই চিনতে পারছি। ক্রনিক কোলিসিস্টাইটিসের স্লাইড তোমাদেরকে অনেক সময় পরীক্ষায় দেয়া হতে পারে, পরীক্ষা প্র্যাকটিক্যাল খাতাও তোমাদেরকে এটা অনেক সময় আঁকতে হতে পারে। তো আমরা ক্রনিক ইনফ্লামেশনের একটা স্লাইড এই জন্যই দেখালাম। তো আশা করি এই দুটো কেস তোমরা বুঝতে পেরেছো এবং ক্রনিক ইনফ্লামেশনের যে আলোচনাগুলো আমি করেছি সেটা সম্পর্কে তোমাদের বুঝতে পেরেছো। আমি খুব অল্প আলোচনা করেছি, তোমরা ডিটেলস বোঝার জন্য রবিন্স প্যাথোলজিটা একটু দেখে নিবে। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি হিলিং বা টিস্যু রিপেয়ার এটা নিয়ে আলোচনা করব। তো এই নেক্সট ক্লাসে অ্যাটেন্ড করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।